ওকে, সিনটা কল্পনা করার চেষ্টা করুন। 1928 সাল, জানুয়ারি মাস, কলকাতায় শীতকাল। স্ট্র্যান্ড রোড আর হেয়ার স্ট্রিটের মোড়ে মাটি খোঁড়া হচ্ছে, একটা নতুন বাড়ি তৈরি হবে। হঠাৎ করে সেই মাটির খানিকটা হুড়মুড় করে ভেতরে ঢুকে গেল। গর্তর মধ্যে মাথা ঢুকিয়ে লোকে দেখে, একই গর্তর ভেতরে তো একটা বিরাট বড় সুড়ঙ্গ। কিন্তু এই সুড়ঙ্গ এলো কোথা থেকে, কে তৈরি করেছে এবং কেন তৈরি করেছে, সেই গল্পই আপনার জন্য এবার। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। বাটারফ্লাই এফেক্ট কাকে বলে জানেন তো? পুরোটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে। খুব সহজ ভাষায় বলতে গেলে খুব ছোট ছোট জিনিসের অনেক সময় অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর পরিণতি হতে পারে। যেমন পৃথিবীর এক জায়গায় একটি প্রজাপতি ডানা নাড়ল, আর তার ফলে পৃথিবীর অন্য কোথাও বিরাট একটা ঝড় হলো। সেরমভাবেই আমাদের আজকের ঘটনাটা কলকাতার হলেও এটা শুরু কিন্তু হচ্ছে মেদিনীপুরে। মেদিনীপুরের ঘাটাল সাবডিভিশনের চেতুয়া বরদা অঞ্চলে ইজারাদার ছিলেন শোভা সিংহ। বরদার বিশালাক্ষী মন্দির নাকি তাঁরই তৈরি। শোভা সিংহের ওপরে ছিলেন বর্ধমানের চৌধুরী কৃষ্ণরাম রায়। প্রত্যেক বছর শোভা সিংহের মতো ইজারাদাররা কর আদায় করে তা তুলে দিত কৃষ্ণরামের হাতে। কৃষ্ণরামকে আবার সেই টাকা জমা করতে হতো মোগল রাজকোষে। প্রত্যেক বছর কৃষ্ণরাম 22 লক্ষ টাকা পাঠাতেন দিল্লিতে, আর শোভা সিংহ 22,000 টাকা জমা দিতেন কৃষ্ণরামকে। যতদূর জানা যায় 1694-95 নাগাদ শোভা সিংহ কর জমা করেননি এবং কৃষ্ণরাম তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন ভাবছেন। এমন সময় 1695 সালের জুন মাসে শোভা সিংহ বিদ্রোহ করে বসলেন। অনেকটা পরীক্ষায় ফেল করে প্রিন্সিপালকে ঘেরাও করার মতো ব্যাপার আর কি। শোভা সিংহ নিজের লোকজনকে সঙ্গে নিয়ে কৃষ্ণরাম এবং তার পরিবারের 25 জনকে হত্যা করে ফেললেন। তারপর একের পর এক জমিদারি, গ্রাম, পরগনা চলে যেতে থাকে শোভা সিংহের দখলে। এদিকে 1690 নাগাদ জোব চার্নকের নেতৃত্বে ইংরেজরা কলকাতায় সেটেল করেছে। 1693 সালে চার্নক মারা যাওয়ার পরে জন গোল্ডসবরো কলকাতায় আসেন এবং এসে দেখেন কোম্পানির সুতানুটি সেটেলমেন্টের অবস্থা খুবই খারাপ। সরকারি পরোয়ানা পর্যন্ত জোগাড় করা হয়নি, কোনো কাজই হয়নি। তার হুকুমে সেটেলমেন্ট সুতানুটি থেকে উঠে চলে আসে কলিকাতা গ্রামে, যেটা হচ্ছে আজকের বিবিডি বাগ। সেখানে জমি নেওয়া হয়, সেই জমি একটা দেওয়ালে ঘেরা হয় এবং সেখানে ফ্যাক্টরি তৈরি করার কাজ শুরু হয়। 1696 সালে যখন শোভা সিংহের বিদ্রোহ চতুর্দিকে ছড়াচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্লস আয়ার নবাবের কাছে আবেদন করেন শোভা সিংহ যদি কলকাতা আক্রমণ করে। নবাব অনুমতি দেন এবং বিবিডি বাগে আজ যেখানে জিপিও রয়েছে সেখানে তৈরি হয় কলকাতার প্রথম ফোর্ট উইলিয়াম। এই পেন্টিংটা কার করা আমরা জানি না, তবে এখানে পুরনো ফোর্ট উইলিয়ামকে দেখানো হয়েছে। ছবির কয়েকটা জায়গা আমি আপনাকে চিনিয়ে দিলে আপনার সুবিধা হবে। এইখানে এখন রয়েছে জিপিও, এইখানে রয়েছে আজকের ফেয়ারলি প্লেস রেলওয়ে অফিস, এই যে চার্চটা দেখছেন এখানে রয়েছে আজকের রাইটার্স বিল্ডিং, আর এই রাস্তাটা এটা হচ্ছে রাইটার্সের সামনের রাস্তাটা, এটা এখনো রয়েছে। এই রাস্তা ধরে সোজা গেলে বিবি গাঙ্গুলি স্ট্রিট, তারপর শেয়ালদা। ম্যাপেও ইনফ্যাক্ট দেখিয়ে দিচ্ছি সেই সময়কার ফোর্ট উইলিয়ামের ওপরে আজকের দিনের স্ট্রাকচারগুলো, বাড়িগুলো সুপার ইম্পোজ করলে জিনিসটা এই রকম দেখতে হয়। ম্যাপের লাইন থেকে আপনি মোটামুটি বুঝে যাচ্ছেন কোন বিল্ডিংটা কোথায় রয়েছে এবং তাদের তলায় ফোর্ট উইলিয়াম কোথায় ছিল। তো 1699 নাগাদ এই পুরনো ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু হয়। 1716-17 নাগাদ কাজ শেষ হয়। তার 40 বছর পর যখন বাংলার নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন, তখন এই ফোর্টকে ঘিরেই লালদিঘিতে যুদ্ধ হয় যাতে কোম্পানি পরাজিত হয় এবং ফোর্ট ক্ষতিগ্রস্ত হয়। তারপর কোম্পানির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে একটি নতুন ফোর্ট তৈরি করা হবে এমন একটা জায়গায় যেখানে চারিদিক ফাঁকা, যাতে শত্রু আক্রমণ করলে তাকে অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। এর জন্য নির্বাচন করা হলো গোবিন্দপুর গ্রাম। গ্রামের মানুষকে নতুন জমি দেওয়া হলো, তাদের পুনর্বাসন করা হলো এবং সেখানে তৈরি হলো নতুন ফোর্ট উইলিয়াম এবং তার চারিদিকে আজকের ময়দান। এই কারণেই ময়দান এখনো সেনার হাতে রয়েছে।
পুরনো ফোর্ট ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে তাকে ভেঙে ফেলা হয়, তার জায়গায় তৈরি করা হয় নতুন নতুন বাড়ি। 1864 সালে ফোর্টের দক্ষিণ পূর্ব কোণে তৈরি হয় জিপিও। 1869 সালে ফোর্টের উত্তর দিকে তৈরি হয় আজকের ফেয়ারলি প্লেস রেলওয়ে অফিস। তাছাড়া কাস্টমস হাউস, যেখানে আজকের আরবিআই, কালেক্টরেট বিল্ডিং ইত্যাদি এসব তো আছেই। এই সব বিল্ডিং তৈরি হওয়ার সময়ই কিন্তু 1756 সালের কিছু কিছু স্মৃতি মাটির নিচ থেকে বেরিয়ে আসতে থাকে। কাট টু 1928। 19শে জানুয়ারি 1928 সালে ইংলিশম্যান খবরের কাগজে খবরের শিরোনাম, সিক্রেট টানেল অফ ওল্ড ক্যালকাটা, ডিসকভারি মেড ডিউরিং এক্সকাভেশনস। ইংলিশম্যান বলছে যে হেয়ার স্ট্রিট আর স্ট্র্যান্ড রোডের মোড়ে খোঁড়া হচ্ছিল, বোধহয় নতুন বাড়ি তৈরির জন্য, এবং খুঁড়তে খুঁড়তে মাটির তলা থেকে একটা সুড়ঙ্গ বেরিয়ে পড়ে। সুড়ঙ্গটা ছিল মাটির 20 ফুট নিচে। সুড়ঙ্গ সার্কামফারেন্স ছিল 25 ফুট, আর সুড়ঙ্গ দেওয়াল ছিল ইট দিয়ে গাঁথা। সুড়ঙ্গ অর্ধেক জলে ভর্তি ছিল বটে, কিন্তু দেখে মনে হচ্ছিল যে সুড়ঙ্গ ব্যাংশাল কোর্টের দিকে গেছে। একই দিনে এই একই খবর সিভিল অ্যান্ড মিলিটারি গেজেটেও বেরোয়। ওকে, দারুণ ব্যাপার। কিন্তু তারপর কি হয়? সুড়ঙ্গ নিয়ে কি আরো কোনো তদন্ত হয়? আমরা জানি না, কারণ এরপরে এই নিয়ে কিন্তু আর কোনো খবর বেরোয়নি। তবে এটা প্রথমবার নয় যে এই চত্বরে সুড়ঙ্গ বেরিয়েছে। 26শে জুলাই 1913 ইংলিশম্যান কাগজে আরও একটি খবর বেরোয়। আজ যেখানে লালবাজারের পুলিশ হেডকোয়ার্টার্স, সেখানেই একসময় ছিল ইংরেজ ব্যবসায়ী জন পামারের বাড়ি, যাকে বলা হতো দ্য প্রিন্স অফ মার্চেন্টস। এই জন পামারের নামেই আজকের পামার বাজার। তাঁর বাড়িতেই কলকাতা পুলিশের হেডকোয়ার্টার্স ছিল 1913 পর্যন্ত। সেই বছর ওই বাড়ি ভেঙে তার জায়গায় বর্তমান যে বাড়িটি আছে সেটা তৈরি করা হয়। কিন্তু পামার এখানে বসবাস শুরু করার আগে এখানে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গান শেড, কামান রাখার জায়গা। তখন একটা গল্প প্রচলিত ছিল যে এই বাড়ির তলা থেকে নাকি একটা সুড়ঙ্গ গেছে ফেয়ারলি প্লেস রেলওয়ে বিল্ডিংয়ের দিকে। ইংলিশম্যান বলছে যে 1913 কয়েক বছর আগে নাকি এখানে একটা ঘটনা ঘটে। বিল্ডিংয়ের উত্তর দিকে গ্রাউন্ড ফ্লোরে একজন মাটিতে বসে বাসন মাজছিল। হঠাৎ করে সে দেখে মাটিতে তার রাখা বাসনের স্তূপ ধীরে ধীরে মাটির মধ্যে তলিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত পরেই সে শোনে মাটি ধসে পড়ার শব্দ আর বাসনের স্তূপের হয় পাতাল প্রবেশ। তখন দেখা যায় যে বাড়ির নিচে রয়েছে একটা সুড়ঙ্গ। তারপর সেই সুড়ঙ্গে লোক নামানো হয়, সুড়ঙ্গ কোথায় যাচ্ছে ইত্যাদি এসব জানার চেষ্টা করা হয়, কিন্তু এই কাজ নানা কারণে কমপ্লিট করা যায়নি। কাজেই এই সুড়ঙ্গের ব্যাপারে আমরা আর কোনো তথ্য পাই না। আরও একটু পিছিয়ে যাই। 1893 সালের 13ই ফেব্রুয়ারি দ্য হোমওয়ার্ড মেল কাগজে একটা খবর বেরোয়। আজ যেখানে আরবিআই রয়েছে সেখানে ছিল কলকাতার পুরনো কাস্টমস হাউস। 1893 সালে সেই কাস্টমস হাউস এর পশ্চিম দিকে নতুন কনস্ট্রাকশনের জন্য খোঁড়া শুরু হয় এবং খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ে পুরনো ফোর্ট উইলিয়ামের দেওয়ালের কিছু অংশ। দেখা যায় যে টিক আর সুন্দরী গাছের কাঠ দিয়ে ভিত তৈরি করে তার ওপরে তৈরি করা হয়েছিল ফোর্টের দেওয়াল। তার সঙ্গে বেরিয়ে আসে আর একটি জিনিস, পুরনো ফোর্টের একটা ড্রেন। মাটির নিচে এই ড্রেন 2 ফুট চওড়া, 3 ফুট উঁচু এবং পুরোটাই ইট দিয়ে বাঁধানো। ড্রেনের যে অংশটা পাওয়া গেছিল সেটা ফোর্টের পশ্চিম দিকে দেওয়ালের বাইরে। তবে দেখে মনে হচ্ছিল যে এই ড্রেন ফোর্টের ভেতর থেকে জল বার করে নদীতে এনে ফেলত। এই পুরো খনন কার্যের তত্ত্বাবধান করেছিলেন সরকারের রেকর্ডস অফিসের চাকুরে এবং ইতিহাসবিদ C.R. উইলসন। সেই একই রিপোর্টে আর একটা ঘটনার উল্লেখ আছে। 20শে জুন 1756 সালে 4 দিনের যুদ্ধের পর বাংলার নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হারিয়ে ফোর্ট উইলিয়াম দখল করেন। ফোর্টের ভেতরে যে সমস্ত ইংরেজরা ছিলেন তাদের মধ্যে অর্ধেক পালিয়ে যান, ইনক্লুডিং ফোর্টের গভর্নর রজার ড্রেক। বাকিরা ধরা পড়ে। প্রথমে তাদের ফোর্টের ভেতরেই একটা খোলা জায়গায় আটক করে রাখা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন জন জেফানায়া হলওয়েল, যাকে ফোর্টের বাকি ইংরেজরা
নিজেদের নেতা হিসেবে নির্বাচন করেছিল। সন্ধ্যের অন্ধকার নামার পর লিচ বলে একজন ক্লার্ক নবাবের সৈন্যদের চোখে ধুলো দিয়ে ফোর্টের বাইরে থেকে ভেতরে ঢুকে হলওয়েলের সঙ্গে দেখা করতে আসে। সে তাকে বলে যে ফোর্টের একটা গোপন রাস্তা আছে এবং হলওয়েলকে সে সেই রাস্তা দিয়ে বার করে নিয়ে যেতে চায়, কিন্তু স্বদেশবাসী সহকর্মীদের বিপদের মুখে ফেলে রেখে পালাতে চাননি হলওয়েল। প্রশ্ন হচ্ছে লিচ কোন গোপন পথ দিয়ে ঢুকেছিল এবং কোন গোপন পথ দিয়ে সে হলওয়েলকে বার করে নিয়ে যেতে চেয়েছিল। উইলসন বলছেন যে সেই গোপন পথ ছিল ওই 2 ফুট বাই 3 ফুটের ড্রেন, মানে শশাঙ্ক রিডেম্পশনের অ্যান্ডি ডুফ্রেনের মতো করে পালাতে হতো হলওয়েলকে। তবে হেয়ার স্ট্রিটের মোড়ে যেটা বেরিয়েছিল সেটা তো 2 ফুট নয়, সেটা তো 25 ফুট। সেটা এলো কোত্থেকে? আরও রহস্যের ব্যাপার হচ্ছে ফোর্টের তৈরির প্রত্যেকটি খুঁটিনাটি আমরা জানি, এবং কোন জিনিস তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল তার পাই পয়সার হিসেব সব রেখেছিল ইংরেজরা, এবং সেই হিসেবের তালিকা আজও দেখা যায়। কিন্তু সেখানে এই টানেল তৈরির কোনো উল্লেখ নেই কেন? এই প্রশ্নের উত্তর সেই 1928 সালের সিভিল অ্যান্ড মিলিটারি গেজেটের রিপোর্টেই রয়েছে। সেখানে পোর্ট ট্রাস্টের একজন ভদ্রলোক প্রেসকে 1867 সালের একটি ম্যাপ দেখান, যাতে দেখানো রয়েছে যে 2টি কালভার্ট মাটির নিচ দিয়ে জল নিকাশের ব্যবস্থা তৈরি করা হয়েছিল। দুটির মধ্যে একটি কালভার্ট গেছে স্ট্র্যান্ড রোড থেকে হেয়ার স্ট্রিট, ব্যাংশাল স্ট্রিট দিয়ে, অন্যটি গেছে আজকের কিরণ শঙ্কর রায় রোডের তলা দিয়ে। এবার বোঝা যাচ্ছে যে এই তথাকথিত টানেলের কোনো রেকর্ড ফোর্ট উইলিয়ামের তৈরির সময় কেন পাওয়া যায়নি, কারণ এটা তো সেই সময় তৈরিই হয়নি। এই দুটো কালভার্ট তো তৈরি হয়েছিল পুরনো ফোর্ট উইলিয়াম তৈরি হয়ে যাওয়ার 150 বছর পরে। 2017 সালে প্রত্নতত্ত্ববিদ তথাগত নিয়োগী একটি লম্বা আর্টিকেল লেখেন কলকাতার জল নিকাশ ব্যবস্থার ইতিহাস নিয়ে। 1803 সালে বড়লাট ওয়েলেসলি কলকাতার নিকাশি ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তার উত্তরে নানা ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে একটি ছিল সার্কুলার ক্যানাল খোঁড়া। 1855 সালে উইলিয়াম ক্লার্ক বলে এক সিভিল ইঞ্জিনিয়ার প্রস্তাব দেন কলকাতার নিচে 3টি বড় প্রধান সুয়ার তৈরি করা হবে। এই 3টি সুয়ার যাওয়ার কথা ছিল নিমতলা ঘাট স্ট্রিট, ধর্মতলা স্ট্রিট আর কলুটোলা স্ট্রিটের নিচ দিয়ে। 1857 সালে তার এই প্রস্তাব সরকার অনুমোদন করে এবং 1867-68 মধ্যে এই 3টি এবং আরও একাধিক সুয়ার কলকাতার মাটির তলায় তৈরি করা হয়। এবার ভেবে দেখুন, সব মিলে যাচ্ছে, কিন্তু টাইমলাইন মিলছে। 1867 সালের ম্যাপ, 25 ফুট সার্কামফারেন্সের সুয়ার। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এই নর্দমার ম্যাপটা পোর্ট ট্রাস্টের কাছে কেন ছিল? কারণ স্ট্র্যান্ড রোডের অনেকটা অংশ পোর্ট ট্রাস্টের সম্পত্তি। তাদের জমির তলা দিয়ে সুয়ার তৈরি করলে তাদের অনুমতি লাগে, আর সেই অনুমতির জন্য ম্যাপ দেখাতেই হয়। হিন্দিতে একটা প্রবাদ আছে, খোদা পাহাড় নিকলা চুহা। কত কি কল্পনা করে নিল লোকে। হ্যাঁ, মানে সুড়ঙ্গ, সিরাজউদ্দৌলার তৈরি করা সুড়ঙ্গ নাকি কয়েকজন বলছে যুদ্ধর সময় নাকি ইংরেজরা এই সুড়ঙ্গ নিয়ে পালিয়ে যেত, নদীর দিকে পালানোর জন্য এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। এত কিছু কল্পনা করার পর ফাইনালি কি দাঁড়ালো না, ওটা একটা নালা। ইনফ্যাক্ট এই সুড়ঙ্গ নিয়ে গুজব আপনি কিন্তু অনেক জায়গায় শুনবেন, অনেকেই বলবে হ্যাঁ তলায় সুড়ঙ্গ আছে, সাহেবরা ওই সুড়ঙ্গ নিয়ে নদীর দিকে পালিয়ে যাওয়ার জন্য তৈরি করেছিল। আমি আপনাকে বলে দিচ্ছি, যেখানে যেখানে আপনি গুজব শুনেছেন সিংহভাগ ক্ষেত্রে ওই সুড়ঙ্গটা হচ্ছে আসলে এটা একটা নালা। কাজেই এরপরে যদি আপনাকে কেউ বলে জানিস তো এর তলায় একটা সুড়ঙ্গ আছে, আপনি দুটো কথা তাকে বলবেন, এই দুটো কথা। প্রমাণ দাও। এমনিতেই তো জানেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জন্য চতুর্দিকে যা তা জিনিসপত্র লোকে শেয়ার করে বেড়াচ্ছে। অর্ধেক লোক সেই জিনিস কোনো রকম প্রশ্ন না করেই বিশ্বাস করে নেয়। আপনারা প্লিজ দয়া করে এটা করবেন না। আজকে আমি আপনাকে ভিডিওতে যা যা বলেছি সে সমস্ত কিছু ইনফরমেশন, কোন খবরের কাগজ কোন দিনে পাবলিশ হয়েছিল সে সমস্ত কিন্তু আপনাকে
বলে দিয়েছি। এবারে আপনি ভাবছেন যে আচ্ছা আমি এই খবরের কাগজগুলো কোথা থেকে পেলাম? ভেরি সিম্পল, ব্রিটিশ নিউজ পেপার আর্কাইভস আপনি গুগল করলেই পেয়ে যাবেন। বিশাল বড় একটা অনলাইন খবরের কাগজের আর্কাইভ। একটাই চাপ হচ্ছে সাবস্ক্রাইব করতে হয়, এবং সাবস্ক্রাইব করতে গেলে টাকা লাগে। তো সেই টাকা দিয়ে একবার যদি আপনি সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে কিন্তু আপনি নিজের মনের আনন্দে যত খুশি রিসার্চ করতে পারেন। আজকের ভিডিওতে আমি যা যা তথ্য দিয়েছি সেগুলো ক্রস চেক করতে পারেন। নিজের রিসার্চ তো নিজে করতেই পারেন। আপনাকে বলে রাখি যে এরকম একটা নিউজ পেপার আর্কাইভ এর অ্যাক্সেস পাওয়া মানে কিন্তু দুর্ধর্ষ সমস্ত তথ্য আপনি নিজেই খুঁজে বার করতে পারবেন। তো হ্যাপি রিসার্চিং। আর কলকাতার ইতিহাসের ব্যাপারে, বাংলার ইতিহাসের ব্যাপারে যদি আরো জানতে চান, ইনস্টাগ্রামে ফলো করুন, আর ডেফিনেটলি ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। কারণ মনে রাখবেন এই লম্বা ভিডিওগুলো কিন্তু শুধু ইউটিউবেই আসে, মানে হাফ প্যান্ট হিস্ট্রি ফুল প্যান্ট এডিশন। সামনে শনিবার আপনার সঙ্গে এরকম আরেকটা গল্প নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন। আমি দীপ, নমস্কার।